তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদাদ নিহত হয়েছে। এই সময় তার সাথে থাকা উচ্চপদস্থ আরও 4 লিবিয়ান সেনা কর্মকর্তা সহ 7 নিহত হন। মঙ্গলবার রাতে সফর শেষে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে লিবিয়ার ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে জানান, লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী জেটটি মঙ্গলবার রাত 8টার দিকে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর প্রায় 1.25 ঘন্টা পর কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আঙ্কারা থেকে বহু দূরে হাইমানা জেলায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এদিকে ঘটনায় শোক জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবেইবাহ। এক বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনা সামরিক বাহিনীর ও দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। তুরস্কের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী এই বিমান দুর্ঘটনার সঙ্গে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড জড়িত নেই, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার কারণে গাজা উপত্যকা থেকে সেনাবাহিনী কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি উপত্যকায় একটি বেসামরিক সেনা ইউনিট প্রতিষ্ঠা করা হবে। কাটজ 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলের হামাসের অভিযানের কথা উল্লেখ করে বলেন, তারা গাজার অনেক ভেতরে অবস্থান করছেন এবং কখনোই পুরো গাজা ছেড়ে যাবে না। কাটজ আরও বলেন, ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার জন্য তারা অন্য কারো উপর বিশ্বাস করেন না। লেবানন এবং সিরিয়াতেও থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনের সমর্থনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। মঙ্গলবার লন্ডনের অ্যাসপেন ইন্স্যুরেন্স অফিসের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। এতে অংশ নেন গ্রেটা। এই সময় তার হাতে আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। লন্ডন সিটি পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড প্রদর্শন করায় তিনি গ্রেফতার হয়েছেন। এর আগে গত জুলাই থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই গ্রুপটিকে সমর্থন করায় এরপর থেকে কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। ইরাকের বাগদাদের বিখ্যাত আল মুতানাব্বি স্ট্রিটের একটি বেসমেন্টে প্রায় 3 দশক ধরে একটি গ্রন্থাগার চালিয়ে যাচ্ছেন 68 বছর বয়সী আদনান জাফর গনি। নিজের ব্যক্তিগত উদ্যোগে গড়া আল হিকমা নামের এই গ্রন্থাগার ইরাকের সর্বস্তরের মানুষের মধ্যে পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। বাগদাদের বিখ্যাত আল মুতানাব্বি স্ট্রিটের একটি বেসমেন্ট, যেখানে একটি কক্ষে রয়েছে সারি সারি বইয়ের স্তূপ। পাঠকের পছন্দের বই খুঁজে দিতে হিমশিম খাচ্ছেন 68 বছর বয়সী আদনান জাফর গনি, যিনি আল হিকমা নামের এই গ্রন্থাগারের মালিক। আধুনিক প্রযুক্তি নির্ভর এই যুগে এমন বিরল দৃশ্য দেখা গেছে ইরাকের রাজধানী বাগদাদে। আল হিকমা নামের এই গ্রন্থাগার থেকে শত শত বইয়ের মাঝে নিজের পছন্দের বই বেছে নিতে ভিড় জমাচ্ছেন অনেকেই। প্রায় 3 দশক ধরে চালু থাকা এই গ্রন্থাগারটি গনির ব্যক্তিগত উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে, যা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। আমি সবসময় পড়ার প্রতি আগ্রহী ছিলাম। প্রযুক্তি নির্ভর এই সময়ে বই পড়ার প্রয়োজন আরো বেড়ে গেছে বলে মনে করি। নানা বইয়ের আদান প্রদানের মাধ্যমে এই দোকানের ঐতিহ্য ধরে রেখেছি। গনির এই উদ্যোগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তিনি বই নামমাত্র মূল্যে বিক্রি করেন বা যারা কিনতে অক্ষম তাদের বিনামূল্যে দেন। এই বইগুলোর কিছু আমি পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আবার ইরাকে অনুষ্ঠিত বইমেলা থেকে কিছু বই আমি সংগ্রহ করেছি। গনি বিশ্বাস করেন তার সমাজ বর্তমানে একটি সাংস্কৃতিক সংকটে ভুগছে। আমি সব তরুণ তরুণীদের এই লাইব্রেরিকে নিজেদের করে নিতে এবং তাদের পছন্দের যে কোনো বই বিনামূল্যে, সস্তায় বা ধার হিসেবে নিতে আমন্ত্রণ জানাই। আল হিকমা লাইব্রেরির সরু গলিগুলো প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বুদ্ধিজীবী এবং জ্ঞান অন্বেষণকারী পাঠকদের পদচারণায় মুখর থাকে। গনির এই ব্যক্তিগত প্রচেষ্টা বাগদাদের প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র আল মুতানাব্বি স্ট্রিটের ঐতিহ্য এবং পড়ার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এক অনন্য উদাহরণ। মনিরুজ্জামান বাবু, ৭১। কুয়েতে শ্রম বাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজিত আবু হালিফা রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অদক্ষ শ্রমিকের চেয়ে কারিগরি দক্ষতা সম্পন্ন জনশক্তির চাহিদা বেশি। তাই ভিসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে এবং রেমিটেন্স প্রবাহ সচল রাখতে প্রবাসীদের আরও বেশি সচেতন হতে হবে। এ সময় কুয়েতের শ্রম আইন মেনে চলা এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকল প্রবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন রানা, সাধারণ সম্পাদক আহ জুবেদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। সংযুক্ত আরব আমিরাতে কয়েক মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টির কবলে শুক্রবার দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রধান শহরগুলোর রাস্তাঘাট তলিয়ে গেছে এবং কয়েক ডজন ফ্লাইট বাতিল হয়েছে। দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন্স শুক্রবার তাদের 13টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া পার্শ্ববর্তী শারজাহ বিমানবন্দরেও অসংখ্য ফ্লাইট বাতিল ও সময় পরিবর্তনের খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকে দুবাইয়ের রাস্তায় আটকে পড়া পানি সরানোর জন্য পাম্পিং ট্রাক নামাতে দেখা গেছে। আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দুবাই ও রাজধানী আবু ধাবি সহ সারা দেশে বৃষ্টির সতর্কতা জারি করেছিল। আমিরাতের পাশাপাশি পারস্য উপসাগরীয় অন্য দেশগুলোতেও ভারী বৃষ্টি হয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে তীব্র বায়ু দূষণে নাভিশ্বাস উঠে যাচ্ছে মানুষের। নানাভাবে দূষণ কমানোর চেষ্টা করছে সরকার, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর এই দূষণ থেকে বাঁচতে বিশুদ্ধ বাতাসের জন্য হিমালয়ের দ্বারস্থ হয়েছেন দিল্লির মানুষ। পর্যটকের উপচে পড়া ভিড় হিমাচল প্রদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। আরও জানাচ্ছেন আফসানা শাওন। দিল্লির বাতাসের মান এতটাই খারাপ হয়েছে যে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে গেছে। বাতাসের মান ঠিক করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। বাস্তবায়ন করা হয়েছে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম। এত কিছুর পরও দিল্লির বাতাসের মান 438 বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। এই মান চরম খারাপের তালিকায় পড়ে। এতে ফুসফুসের নানা রোগে ভুগছেন স্থানীয়রা। এই অবস্থায় বেঁচে থাকা খুবই কঠিন। আমার ছোট বাচ্চা আছে, তাদের শ্বাসকষ্ট হয়। অনেক স্কুল চলছে অনলাইনে, কিছু চলছে অফলাইনে। এভাবে সবকিছু চালানো সত্যিই কঠিন। দিল্লির বাতাসের মান সর্বোচ্চ খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। আর এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাতাসের মান ব্যবস্থাপনা কমিশন। কারো পৌষ মাস, কারো সর্বনাশের মতো দিল্লির বায়ু দূষণ উপকার করেছে উত্তরাঞ্চলীয় শহরগুলোর। হিমাচল প্রদেশে বেড়েছে পর্যটকের সংখ্যা। দিল্লির বাতাসে নিঃশ্বাস নিতে না পারা মানুষ বিশুদ্ধ বাতাসের জন্য ছুটছেন পাহাড়ে। এখানে নিঃশ্বাস নিয়েই পার্থক্যটা বুঝতে পারছি। এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। এই বাতাস দিল্লিতে পাওয়া যায় না। দিল্লিতে ঘরেও এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে হয়, কিন্তু এখানে প্রকৃতির বাতাসই বিশুদ্ধ। শীতকালে ঠান্ডা বাতাসে যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলো এবং ফসল পোড়ানোর ধোঁয়া আটকে ঘন ধোঁয়াশা তৈরি করে। এতে দিল্লি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরগুলোর একটি। আফসানা শাওন, ৭১। ইরাবতী নদীর দুই পাশে সাগাইং ও মান্দালয়ে নিয়ন্ত্রণ জোরদার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। এই সময় পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জান্তা দাবি করেছে তাদের বাহিনী সিঙ্গু থেকে উত্তর দিকে অগ্রসর হয়ে ইয়াদানার থেইন খা সেতু পুনর্দখল করেছে। গত অক্টোবরে বিদ্রোহী গোষ্ঠী পিডিএফ সেতুর কয়েকটি অংশ বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিল বলে খবর প্রকাশ হয়েছিল। জান্তা বাহিনী জানিয়েছে, গত শুক্রবার 5টি সামরিক ইউনিটের মাধ্যমে বিমান হামলা চালিয়ে সিঙ্গু শহর ও আশপাশের এলাকা পুনর্দখল করেছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকার আসন্ন নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয় ভীতিও প্রদর্শন করছে। অন্যদিকে মানুষকে ভোট থেকে বিরত রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলো একই ধরনের কৌশল ব্যবহার করছে বলে জানায় জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি নার্সিং হোমে বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 18 জন। স্থানীয় সময় বুধবার দুপুরে পেনসিলভেনিয়ার ব্রিস্টল শহরে সিলভার লেক নামের ওই নার্সিং হোমে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেট গভর্নর জো শ্যাপিরো জানান, হঠাৎ বিস্ফোরণে ভবনটির একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সিভরস্ক দখলে নিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার শহরটি থেকে সেনাদের সরিয়ে দেয় ইউক্রেন।
এই শহরটি দখলের মধ্য দিয়ে রাশিয়ার সেনারা ইউক্রেনের শিল্পাঞ্চল ডোনেৎস্কের ক্রামাতোরস্কের আরও কাছাকাছি এগিয়ে গেল। তবে শহরের দখল হারানোর কথা এড়িয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। তাদের দাবি, ইউনিটগুলোর যুদ্ধ ক্ষমতা রক্ষার জন্য ওই অঞ্চল থেকে সেনা সরিয়ে নিয়েছে তারা। গত 2 সপ্তাহ আগেই শহরটি দখলে নেওয়ার কথা জানিয়েছিল রাশিয়ার সেনারা, তবে সে সময় তা অস্বীকার করেছিল কিয়েভ। মঙ্গলবার ভোরে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে শিশু সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। মস্কোতে গাড়ি বোমা হামলায় এক জেনারেলকে হত্যার পরই ইউক্রেনে এ হামলা চালায় রাশিয়া। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নিজের বাড়িতে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। এই সময় হুমকি সুরে ট্রাম্প বলেন, মাদুরো যদি কঠোর অবস্থানে যান তাহলে এটাই হবে তার শেষবারের মতো কঠোর অবস্থান নেওয়া। তবে ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টার মধ্যেই জবাব দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তিনি বলেন, কারাকাসকে হুমকি না দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যাগুলোতে মনোযোগ দেওয়া উচিত ট্রাম্পের। লাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশটির উপর চাপ বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার উপর অবরোধ জোরদার করছে। তবে ভেনেজুয়েলার প্রধান মিত্র রাশিয়া মাদুরোর সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো থেকে প্রায় 30 জন রাষ্ট্রদূত এবং অন্যান্য ঊর্ধ্বতন পেশাদার কূটনীতিককে প্রত্যাহার করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের আমেরিকা সর্বাগ্রে নীতির অগ্রাধিকারের বিষয়গুলো প্রতিফলন নিশ্চিত করতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। যেসব কূটনীতিককে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে তাদের তালিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই পদক্ষেপ যে কোনো প্রশাসনের জন্য এক নিয়ম মাফিক প্রক্রিয়া। ওয়াশিংটনে ফিরে আসার নির্দেশ যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে প্রায় 30 জন ঊর্ধ্বতন কূটনীতিক রয়েছেন। প্রত্যাহার করা কূটনীতিকদেরকে পররাষ্ট্র দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। লাওসের মেকং নদীতে 140 জন পর্যটক নিয়ে ফেরি দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন নারী ও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। লাওসিয়ান টাইমসের সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ফেরিতে 118 জন পর্যটক, 29 জন স্থানীয় এবং 4 জন ক্রু ছিলেন। একজন মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার 1 বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা গেলেও দ্বিতীয় শিশু নিখোঁজ রয়েছে। ফেরিটি হুয়েসাই শহর থেকে উত্তর লাওসের ঐতিহ্যবাহী লুয়াং প্রাবাং শহরের দিকে যাত্রা করছিল। প্রতি বছর 300 কিলোমিটার দীর্ঘ এই রুটের পর্যটন এলাকাগুলোতে কয়েক লাখ পর্যটক ঘুরতে আসেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস বলতেই সারা বিশ্বের চোখে প্রথমে ভেসে ওঠে 25 ডিসেম্বর তারিখটি। কিন্তু এই তারিখটি ক্রিসমাসের একমাত্র তারিখ নয়। বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে 25 ডিসেম্বরের পরিবর্তে বড়দিন পালন করা হয় 7 জানুয়ারি। আর এর নেপথ্যে রয়েছে তারিখ সংক্রান্ত একটি বিশেষ হিসেব। আরও জানাচ্ছেন চৈতি সারওয়ার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। আর বড়দিন মানেই হলো কেক, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর তার সাথে অনেক উপহার। বিশ্বের প্রায় সব দেশেই এই দিনটি বেশ ঘটা করে পালন করা হয়। পশ্চিমা দেশগুলোতে শহরের অলিগলি, ক্যাফে, রেস্টুরেন্ট, শপিং মলগুলো সেজে ওঠে এই বিশেষ দিনের জন্য। বিশ্বের বেশিরভাগ দেশ 25 ডিসেম্বরে বড়দিন পালন করলেও অনেক অর্থোডক্স খ্রিস্টান 7 জানুয়ারি বড়দিন উদযাপন করে, কারণ তারা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে পুরনো জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, যার ফলে তাদের বড়দিনের তারিখ 25 ডিসেম্বরের পরিবর্তে 13 দিন পিছিয়ে। ধর্মীয় বিশ্বাস এক থাকলেও বড়দিন পালনে অর্থোডক্স খ্রিস্টানদের রয়েছে ভিন্নতা, রয়েছে আলাদা নিয়ম কানুন। অর্থোডক্স খ্রিস্টানরা বড়দিন পালন করেন 3 দিন ব্যাপী। রাশিয়ান প্রথা অনুযায়ী রাশিয়ান অর্থোডক্স চার্চ 7 জানুয়ারি বড়দিন পালন করে থাকে। এটি তাদের ধর্মীয় ঐতিহ্য এবং ক্যালেন্ডার অনুসরণ করে পালিত হয়। ইউক্রেনও তাদের ধর্মীয় অনুশাসন অনুসারে 7 জানুয়ারি বড়দিন পালন করে থাকে। এছাড়াও ইউরোপের সার্বিয়া, মেসিডোনিয়া, বেলারুশেও প্রথাগতভাবে বড়দিন পালিত হয় 7 জানুয়ারি। ইউরোপের বাইরেও আফ্রিকার দেশ ইথিওপিয়াতে অর্থোডক্স চার্চও 7 জানুয়ারিকে বড়দিন হিসেবে পালন করে তাদের নিজস্ব ক্যালেন্ডারের ভিত্তিতে।
এছাড়া মিশরে কপটিক অর্থোডক্স চার্চও জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। এই দেশগুলোর মধ্যে বড়দিন উদযাপনের তারিখের পার্থক্য শুধুমাত্র ক্যালেন্ডারের ব্যবহারে নয়, বরং ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিফলিত হয়ে থাকে। চৈতি সরওয়ার, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বজোট। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।